আসসালামু আলাইকুম। মিল্ক ফিভার বাংলাদেশে ডেইরি খামারিদের একটি বড় প্রবলেম, যেটাকে ওভারকাম করতেই হয়। যারা ডেইরি খামার করেন তাদের জন্য এটা একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হয়। সব সময় সব কেস সাকসেসফুল হয় না সবার ক্ষেত্রেই। তো এরকম একটা কেস, যে কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম এবং সেখানে আমিও নেগেটিভ কথা বলেছি। ফাইনালি খামারির একাগ্রতা, খামারির একজন ডক্টরের প্রতি আস্থা এবং তার নিজে চ্যালেঞ্জ নেওয়ার যে শক্তি, এই তিনটা জিনিস এক করেই আজকের এই গরুটার দাঁড়িয়ে যাওয়া। তো আমরা সেই খামারের সঙ্গে আলোচনা করব। আমরা আসছি রংপুর জেলা পীরগাছা উপজেলা কৈপুরি ইউনিয়নের চৌধুরানী নামক যে জায়গা আছে সেখানে। তো সেখানে মোহাম্মদ সোহেল রানা তার খামারে এই গরুটি প্রবলেম হয় এবং কিভাবে সে প্রবলেমটি ওভারকাম হয় আমরা তার মুখে শুনি। সোহেল ভাই কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার এই গরুটা কিভাবে আসলে সমস্যা হলো, কতদিন ধরে আপনার বাড়িতে আপনি? এটা আবার প্রায় 1.5 বছর 2 বছরের মতো বয়স। মানে আপনার বাড়িতেই? হ্যাঁ আমার বাড়িতেই। মানে এর মা আপনার? মা আমার বাড়িতে এখনো আছে। এটা কয় নাম্বার বাচ্চা হবে? এটা প্রথম বাচ্চা। আচ্ছা, এটা আপনার কাছে 2 বছর হলো? তা 2 বছর হলো বয়স? 2.5 বছর। 2.5 বছর। তার মানে এর আগে একটা বাচ্চা হয়েছে, আর এবার হলো সেকেন্ড টাইম? এবার সেকেন্ড টাইম। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইম বাচ্চা। এর আগে দুধ কতখানি পাইছে? 15-16। এই বডি তো আরো ভালো ছিল? আরো ভালো ছিল, একদম খুব হেলদি ছিল। হ্যাঁ খুব হেলদি ছিল। আপনি খামার কতদিন ধরে করেন? আমার ডেইরিতে প্রায় 4-5 বছর। 4-5 বছর। এর আগে আপনি পোল্ট্রিতে ছিল। মুরগিতে ছিলেন? পোল্ট্রি মানে পোল্ট্রি মানে লেয়ার মুরগি? লেয়ার মানে ডিম পাড়া যাবে? হ্যাঁ ডিম পাড়া। লাল না সাদা? লাল লাল লেয়ার। কতগুলো মুরগি? 2000। তো ওইখান থেকে আপনি হঠাৎ করে আবার ডেইরিতে আসেন কেন? স্যার একটু ইনভেস্টও বেশি লাগে, ঝুঁকিও থাকে একটু বেশি। লেবু ছিলাম ইয়াতে হ্যাঁ ডেইরিতে লেয়ারে টাকা লাগে বেশি। আচ্ছা, ঝুঁকিটা কি রকম? তারপরে ওটা স্যার আমি একটু জানি কাশ্মীর, ওটা ধরে রাখছি। আর এটার উপর একটু আমার আলাদা একটা শখ ছিল, তারপর ডেইরিও করবো। এটা শুরু করতে। তবে আপনার মানে পোল্ট্রিতে আপনি যেমন ঝুঁকি মনে করছেন, যেমন ঝুঁকি বা এখনো মনে করেন, এখন তো ওই পরিমাণে পোল্ট্রি নাই, কমছে মনে কমছে। আচ্ছা, তাহলে এখন ডেইরিটার দিকে আসতে যাচ্ছে কি জন্য? স্যার এটা একটা শখ। তাছাড়া আবার ঝুঁকি যেহেতু বললেন যে ওইখানে ঝুঁকি বেশি, এখানে কি ঝুঁকি বেশি নাই? তুলনামূলকভাবে এটা ঝুঁকি একটু কম। তুলনামূলকভাবে ঝুঁকি কম। এর খাবারটা আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, ঘাস, তারপরে কিছু আমাদের আবাদ জমি আছে, ভুট্টা, বিভিন্ন আর কি, মানে সবগুলো আমরা তৈরি করতে পারি। হ্যাঁ মোটামুটি। আর টোটালটাই ডিপেন্ডেন্ট থাকতে হয় একটা সিন্ডিকেটের উপর। এই জন্য স্যার বেশি করে এর উপর আমরা সমস্যা। আবার ফাইনাল যে প্রোডাক্টটা, যেটা আমরা ডিমের ক্ষেত্রে বলি, ডিমটা যখন আমরা সেল করতে যাচ্ছি, সেটা তো রেটের উপর একটা নির্ভর, যে রেটটা প্রতিদিন ঠিক থাকে না, কাঁচা প্রতিদিন আপ ডাউন করে। গরু মাংসের ক্ষেত্রে কি এরকম হইছে যে আজকে 650, কালকে 600, তারপরের দিন 620, তারপরের দিন 680, এরকম কি হইছে? এরকম হয় না। আচ্ছা, দুধের ক্ষেত্রেও কি এরকম হয়? বাড়ে, অন্য সময় কুরবানির সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় একটু হলে বাড়ে। তার মানে স্টেবিলিটি, আমরা যদি সোহেল ভাইয়ের সঙ্গে একমত হই, বা উনি যে টপিকস গুলো বলতেছেন, যে পয়েন্ট গুলো বলছেন, খুব ক্রুশিয়াল পয়েন্ট। দেখেন যে স্টেবিলিটির একটা বড় ব্যাপার আছে ডেইরি সেক্টরে। স্টেবল মার্কেট না থাকলে আপনি যে উৎপাদন করতেছেন, সেই উৎপাদনের যখন খরচ বেড়ে যাবে, তখন কিন্তু আপনি এরকম পোল্ট্রি সেক্টরের থেকে যেমন সরিয়ে আসতে হয়, সেভাবে সরিয়ে আসতে হবে। ডেইরি উৎপাদনের ক্ষেত্রেও আপনাদেরকে সেই রকমই, যে খরচটা যতটুকু মিনিমাইজেশন করা যায় সেটুকুর দিকে খেয়াল রাখতে হবে। তো আচ্ছা, আমরা এই গরুটা নিয়ে কথা বলছিলাম। এই গরুটার আপনার কবে থেকে সমস্যা শুরু হলো, আর এটাকে প্রেগন্যান্সি কয় মাস চলছে? তার আজ থেকে 24 দিন আগে সমস্যা ধরা পড়ে। আর এটা 6 মাসের মতো। 6 মাসের মতো চেক দেওয়া আছে তো? হ্যাঁ চেক দেওয়া। আচ্ছা, 6 মাস। তাহলে 24 দিন আগে প্রবলেমটা প্রথমে কি হয়? হঠাৎ করেই কি গরু পড়ে যায় নাকি? একটু বলেন। হঠাৎ করে ইতিহাসটা একটু শুনি। আগের দিন একটু দুর্বল পড়ছিল, আমরা একটু উঠাইছি, এমনিতে হয়তো স্বাভাবিকভাবে পড়ে গেছিল, একটু মেঝেটায় ছিল আমাদের, পিচ্ছিল ছিল আর কি, একটু অযত্নের জন্য ওটা ভাবে তার উঠাইছি আমরা। উঠাবার পরের দিন রাত্রে আবার পড়ে গেছে, আমরা সকালবেলা ঘরে আসি দেখি পড়ে গেছে, 2 হাত পা ছেড়ে দিয়ে মরার মতো পড়ে, ও মানে যে ইয়ার মতো এইভাবে ব্যাঙের মতো এরকম দাঁড়িয়ে ছিল। পরে আর পাশে একটা গরু ছিল, গরুটা আবার তাড়াতাড়ি করে বের করি, ওকে আবার একটু
সুযোগ করে দেই, দাঁড়ানোর জন্য ওইভাবে আর দাঁড়াতে পারতেছে না, সুযোগ হইতেছে না। পরে লোকজন দেখার পর ওটা আমরা আবার মাটি ছেড়ে নিয়ে যাই। আমরা পল্লী চিকিৎসক গ্রামে ওনার মাধ্যমে চিকিৎসা করি। প্রথম চিকিৎসা আবার ক্যালসিয়াম দেই, পরে দাঁড়ায় না, পরে আবার দ্বিতীয় দিনও উনি বললো ক্যালসিয়াম দেওয়া লাগবে, বিভিন্ন ভিটামিন মিনারেল এগুলো দেওয়া হয়। তারপরে স্যার মানে ওরকম আর সুযোগ হয় না দাঁড়ানোর মতো। 2 দিন আপনার পরপর ক্যালসিয়াম নিতে, 2 দিন ক্যালসিয়াম, তারপরে কি একবারও দাঁড়ায়নি? তারপরে স্যার আমরা অনেক লোক দিয়ে চেষ্টা করছি, 7-8-10 জন মানে বস্তা দিয়ে দড়ি দিয়ে বিভিন্ন কৌশলে স্যার উঠাইতে চেষ্টা করছি, উঠতে মানে দাঁড়ায় না। মানে স্যার আপনার মাধ্যমে আপনার আচ্ছা, আমার শরণাপন্ন যে বললেন, এটা কি দেখে মানে কি মনে করে যে আমার কাছে আরো তো অনেক লোকজন আছে, কিন্তু হঠাৎ করে আপনার কেন আমার কথা মনে পড়লো? প্রথমেই মনে পড়লো না, যে মনে হচ্ছে যাই হোক যে একটা প্রবলেম, এটা হয়তো সলভ হয়ে যাবে। প্রথমবার ক্যালসিয়াম দিলেন, তারপর এবার ক্যালসিয়াম দিলেন, হলো না। আপনি কি আসলে আমার কোনো ভিডিও দেখছেন যে এরকম গরু দাঁড়ানোর ভিডিও দেখছেন? স্যার আপনার অনেক ভিডিও দেখছি আমরা, আপনার যে সুনাম অনেক খামারি মুখে শুনছি, ওইভাবে আপনার সাথে স্যার মানে আপনার সাক্ষাৎ, তারপর তারা মানে তখন আমাকে স্মরণ, তখন আপনার। আচ্ছা, তারপরে আমি কি করলাম? আমি ক্যালসিয়াম দিছি, ক্যালসিয়াম দিছি কি না স্যার, ক্যালসিয়াম দিই। তাহলে আমরা যদি মিল্ক ফিভার বলি, মিল্ক ফিভার যে জন্য আমরা ক্যালসিয়াম দিতে চাই, এটা আপনি যেহেতু ডেইরি খামার করবেন, সামনে আরো আগাবেন, কেবল 4 বছর, তার মানে আপনি অনেক আশা নিয়ে যেন পোল্ট্রি ট্রান্সফরমেশন করছেন আপনি ডেইরিতে, তার মানে আপনাকে এখানে অনেক সুদূর প্রসারে যেহেতু ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন, হাই ইয়েল্ডিং ব্রিড নিয়ে কাজ করছেন, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেহেতু 5 থেকে 6 মাস ওর প্রেগন্যান্সি, তার মানে প্রেগন্যান্সি পুরো পিরিয়ডটাই আমরা মনে করি ক্যালসিয়াম শর্ট হতে পারে। বাচ্চা হওয়ার পরে হঠাৎ করে দুধ যখন দেবে, তখন আমরা মনে করি ক্যালসিয়াম শর্ট হতে পারে। তো আমি আপনার এখানে আসার পর আমি কিন্তু স্ক্রিনে আপনার প্রথম দিনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম দিন যে অবস্থায় ছিল গরুটা, এই রকম অবস্থায় আমি এসে পাই। তারপরে সেখান থেকে আসলে ব্লাড স্যাম্পল, তারপরে হচ্ছে ফিজিক্স স্যাম্পল, এগুলো সব নিয়ে আমি আগে টেস্ট করি, টেস্ট করে তারপরে ওনাকে রেমিডি দিই, তবে অবশ্যই উইদাউট ক্যালসিয়াম। আপনাকে ক্যালসিয়াম আমি দিতে বলেছি, কিন্তু সেটা কতদিন পর? ক্যালসিয়াম যখন ওই যে আমরা ফার্স্ট টাইম যখন 1 সপ্তাহ পর, তাও ক্যালসিয়াম কতটুকু? ওটা 100 ml। 100 ml, তাও যে 100 ml এটা কোন কোম্পানি, কোনটা কি দিচ্ছেন? কম দামি, মানে সব থেকে কম দামি ক্যালসিয়াম। আমি 100 ml 700-800 টাকা আছে, আমি স্যার খালি মাত্র 100-200 টাকার মতো এরকম কম দামি। মানে একটা ক্যালসিয়াম 100 ml দেওয়া, এবং আমি সেটা অবশ্যই মেজার করে দিই। উইদাউট মেজার আমি কোনো ক্যালসিয়াম ইউজ করি না। তারপরেও আমি যখন ডেফিসিয়েন্সি ফিল করছি যে হ্যাঁ ওর ডেফিসিয়েন্সি আছে, তখন তারপরে আরো প্রায় 7 দিন চলে যায়, 24 দিন, তার মানে আজকে না 21